Hello students, I hope you are fine. Today I am going to analyze the poem The North Ship by Philip Larkin. প্রথমে পোয়েট ফিলিপ লার্কিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ফিলিপ আর্থার লার্কিন 1922 to 1985 was a renowned English poet and novelist. ফিলিপ আর্থার লার্কিন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং ঔপন্যাসিক ছিলেন। তিনি জন্মেছিলেন 1922 খ্রিস্টাব্দে এবং মারা গেছিলেন 1985 খ্রিস্টাব্দে। His first book of poetry was The North Ship, followed by two novels, Jill and a Girl in Winter. তার কবিতার প্রথম সংকলনের বইয়ের নাম হলো দ্য নর্থ শিপ এবং তারপরেই তার দুটো নভেল বা উপন্যাস প্রকাশিত হয়, জিল এবং এ গার্ল ইন উইন্টার। He came to prominence in 1955 with the publication of his second collection of poems, The Less Deceived, followed by The Whitsun Weddings and High Windows. উনি সবার নজরে পড়েন 1955 সালে যখন তার দ্বিতীয় কবিতার সংকলনটি প্রকাশিত হয়, যার নাম দ্য লেস ডিসিভড। তারপরে পাবলিশ হয় তার হুইটসন ওয়েডিংস এবং হাই উইন্ডোজ এইগুলি। He was offered the position of poet laureate in 1984, but he declined it. তাকে 1984 সালে পোয়েট লরিয়েট এর উপাধি দেওয়া হয়, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এবার পোয়েমটির থিম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। This poem describes the journey of three ships that head to different destinations. এই কবিতাটি তিনটি জাহাজের সমুদ্রযাত্রার কথা বলছে, যেগুলি তিনটি দিকে যাচ্ছে, তিনটি দিকে তাদের গন্তব্য। While two ships return, one presses forward and faces perils to continue its long onward journey, almost like a symbol of aspiration that overcomes all obstacles. দুটো জাহাজ ফিরে আসে, একটি জাহাজ সামনে আরও এগিয়ে যায় এবং অনেক বিপদ ঝড়ঝঞ্ঝার সম্মুখীন হয়, তবুও সে তার এগিয়ে চলা বজায় রাখে। এই জাহাজটি যেন একটা প্রতীক, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে নিজের লক্ষ্যে অবিচল থাকা, নিজের লক্ষ্যে পৌঁছানো এবং উচ্চাকাঙ্ক্ষা তথা স্বপ্ন পূরণ করার। এবার পোয়েমটি রিসাইটেশন করে নিয়ে তারপর আমি লাইন বাই লাইন এক্সপ্লানেশন স্টার্ট করব। I saw three ships go sailing by, over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. The first ship turned towards the west, over the sea, the running sea, and by the wind was all possessed and carried to a rich country. The second turned towards the east, over the sea, the quaking sea, and the wind hunted it like a beast to anchor in captivity. The third ship drove towards the north, over the sea, the darkening sea, but no breath of wind came forth, and the decks shone frostily. The northern sky rose high and black over the proud, unfruitful sea. East and west the ships came back, happily or unhappily. But the third went wide and far into an unforgiving sea, under a fire-spilling star, and it was rigged for a long journey. I saw three ships go sailing by, over the sea, the lifting sea. কবি বলছেন যে তিনি দেখেছিলেন ফুলে ফেঁপে ওঠা সমুদ্রের ওপর দিয়ে তিনটি জাহাজকে ভেসে যেতে। And the wind rose in the morning sky, and one was rigged for a long journey. এবং সকালের স্কাই বা আকাশ ছিল বাতাসে পরিপূর্ণ। ওই তিনটি জাহাজের মধ্যে একটি জাহাজ দীর্ঘ জার্নি বা যাত্রার জন্য সজ্জিত। রিগড মিন্স এ বোট অর এ শিপ ইকুইপড ফর এ লং জার্নি। দূর সমুদ্রযাত্রার জন্য জাহাজ প্রস্তুত করা বা সজ্জিত করা। দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট, ওভার দ্য সি
the running sea, and by the wind was all possessed and carried to a rich country. কবি এবার ফার্স্ট শিপের কথা বলছেন। প্রথম জাহাজটি পশ্চিম দিকে তার যাত্রা শুরু করল দুরন্ত সমুদ্রের উপর দিয়ে। রানিং সি বলতে এখানে সমুদ্রের এক অবস্থার কথা বলা হয়েছে যখন সমুদ্রের উপরের বাতাস অনুকূল থাকে। সেই অনুকূল বাতাস জাহাজের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের কাছে রেখেছিল এবং এই বাতাস নিয়ে গেল জাহাজটিকে এক সমৃদ্ধশালী দেশে। তাহলে প্রথম জাহাজটি বাতাসের আনুকূল্যে এবং সহযোগিতায় কোনো বাধা বিপত্তি ছাড়াই পশ্চিম দিকের এক সমৃদ্ধশালী দেশে পৌঁছল। এখানে এই যে লাইনে বলা হয়েছে অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, মানে এই যে অনুকূল বাতাসটা জাহাজের নিয়ন্ত্রণটা কিন্তু পুরোপুরি নিজের কাছে রেখেছিল, এই জন্য এই পজেসড কথাটা ইউজ করা হয়েছে। অর্থাৎ এই বাতাসের আনুকূল্যেই কিন্তু জাহাজটা সমৃদ্ধশালী দেশে পৌঁছেছিল। The second turned towards the east, over the sea, the quaking sea, and the wind hunted it like a beast to anchor in captivity. দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে ঘুরল উত্তাল সমুদ্রের ওপর দিয়ে। কোয়েকিং মিনস স্টারিং, টার্বিউলেন্ট, অর্থাৎ কম্পমান উত্তাল সমুদ্র। বাতাস জাহাজটিকে একটি পশুর মতো তাড়তে শুরু করেছিল। বিস্ট মানে হচ্ছে পশু, যাতে জাহাজটি নোঙর ফেলে বন্দী হতে বাধ্য হলো। ক্যাপটিভিটি মিনস ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ বন্দি দশা। আর অ্যাঙ্কার মানে হচ্ছে নোঙর। অর্থাৎ দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে আসা ঝোড়ো বাতাস সমুদ্রকে উত্তাল করে দিল এবং জাহাজের গতিপথ রুদ্ধ হয়ে গেল। অবশেষে জাহাজটি বাধ্য হয়ে সমুদ্রে নোঙর ফেলে বন্দি হয়ে গেল, যেমন একটা পাখি বা পশু খাঁচার মধ্যে বন্দি থাকে সেই রকম। অর্থাৎ দ্বিতীয় জাহাজটি প্রতিকূল ঝোড়ো বাতাসের সম্মুখীন হয়ে সমুদ্রে এগিয়ে যেতে না পেরে শেষে হার মানল। দ্বিতীয় জাহাজটি প্রথম জাহাজের মতো সমুদ্রের বাতাসের সহযোগিতা পেল না, তাই জাহাজটি তার গন্তব্যস্থল বা ডেস্টিনেশনে পৌঁছাতে পারল না। The third ship drove toward the north, over the sea, the darkening sea, but no breath of wind came forth, and the decks shone frostily. থার্ড শিপ বা তৃতীয় জাহাজটি পাড়ি দিল উত্তরের দিকে, এমন সমুদ্রের ওপর দিয়ে যে সমুদ্রটা অন্ধকারাচ্ছন্ন। এখানে ডার্কেনিং সি বলতে বোঝানো হয়েছে যে উত্তর দিকের আকাশ কালো মেঘাচ্ছন্ন ছিল, ফলে কালো আকাশ সমুদ্রকে অন্ধকার করে দিয়েছিল। কবি বলছেন যে সমুদ্রে বাতাসের কোনো শ্বাস প্রশ্বাসও ছিল না, অর্থাৎ এই জাহাজটি কোনো বাতাসের সহযোগিতা পেল না। সমুদ্রে সামান্য বাতাসও ছিল না এবং জাহাজের পাটাতন তুষারে ঢেকে গিয়ে বা আবৃত হয়ে উজ্জ্বল হয়ে চকচক করছিল। এখানে যে বলা হয়েছে অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, অর্থাৎ জাহাজের পাটাতন তুষারে আবৃত পুরোপুরি হয়ে গেছে, ঢেকে গেছে। এটা বোঝাচ্ছে নর্থের দিকে যে প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডার ফলে চারিদিকে একদম তুষারে জমে গেছে এবং সেটার ফলে জাহাজের যে পাটাতন সেটাও কিন্তু পুরো ঢেকে গেছে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। উত্তরের আকাশ ওপরে উঠল কালো হয়ে, সে অহংকারী গর্বিত নিষ্ফল সমুদ্রের ওপর। পূর্ব এবং পশ্চিম দিকে যে জাহাজগুলি গিয়েছিল তারা ফিরে এলো সুখে অথবা দুঃখে। এখানে সি বা সমুদ্রকে পার্সনিফাই করা হয়েছে। পার্সনিফাই মানে হলো কোনো জড়বস্তুকে হিউম্যান কোয়ালিটিস আরোপ করা। এখানে সমুদ্রকেও তাই হিউম্যান কোয়ালিটিস আরোপ করা হয়েছে, তাই এটা হচ্ছে পার্সনিফিকেশন। এখানে সেই জন্যই কবি ইউজ করেছেন প্রাউড আনফ্রুটফুল সি। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। যে শিপটা পশ্চিম দিকে বা ওয়েস্টের দিকে গেছিল সেই শিপটা হয়তো হ্যাপি ছিল, কারণ সে তার ডেস্টিনেশন বা গন্তব্যস্থল
একটা রিচ কান্ট্রিতে পৌঁছেছিল। আর ইস্টের দিকে যাওয়া শিপটা হয়তো স্যাড ছিল, কারণ সে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি। কিন্তু পোয়েট এখানে স্পষ্টভাবে কিছু বলেননি যে কোন শিপটি হ্যাপি ছিল আর কোনটা আনহ্যাপি ছিল। But the third went wide and far into an unforgiving sea under a fire-spilling star, and it was rigged for a long journey. কবি বলছেন যে থার্ড শিপ বা নর্থ শিপটি পাড়ি দিল অনেক দূরে। থার্ড শিপটি ফিরে আসার জন্য যাত্রা শুরু করেনি। সমুদ্রের পরিবেশ প্রতিকূল থাকা সত্ত্বেও নর্থ শিপটি বা থার্ড শিপটি নিজের সমুদ্র যাত্রা বজায় রেখেছিল। আনফরগিভিং মিনস রুথলেস, ক্রুয়েল, নিষ্ঠুর, অর্থাৎ সমুদ্রটা ছিল নিষ্ঠুর, নির্দয়। সমুদ্রটা নর্থ শিপকে সহযোগিতা করা তো দূরের কথা, জাহাজকে আরও বিপদের সম্মুখীন করে দিয়েছিল। নর্থ শিপটি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে চলল আগুন ঝরানো তারার নিচ দিয়ে, এবং এই জাহাজটিকেই সাজানো এবং প্রস্তুত করা হয়েছিল তার দীর্ঘ সমুদ্রযাত্রার উদ্দেশ্যে। এখানে থার্ড শিপটি সেই জাহাজটির কথা বলা হয়েছে যাকে ওই ফার্স্ট স্ট্যান্ডাতে বলা হয়েছিল যে দীর্ঘ সমুদ্রযাত্রার জন্য সুসজ্জিত করা হয়েছে। দ্য ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। নর্থ শিপের ক্ষেত্রে সমুদ্রের পরিবেশ একেবারেই কিন্তু অনুকূল ছিল না। কবিতার শেষে এসে কবি বললেন যে কোন জাহাজটিকে সমুদ্রে দীর্ঘযাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল। যে তৃতীয় জাহাজটি উত্তরের দিকে পাড়ি দিয়েছিল এবং সব ধরনের বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতাকে জয় করে নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলল। ফায়ার স্পিলিং স্টার conveys a sense that is destructive, as there is the reference of fire that can burn everything down to ashes. আগুন যে কোনো জিনিসকে ধ্বংস করে ছায়ে পরিণত করতে পারে। এই যে ফায়ার স্পিলিং স্টার, এই ফ্রেজের মধ্য দিয়ে কবি এখানে ডেঞ্জারাস অবস্থার কথা বোঝাতে চেয়েছেন। সেই ডেঞ্জারাস বা বিপদ সংকুল পরিবেশেও জাহাজটি এগিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে, নিজের ডেস্টিনেশনের দিকে। কবি বোঝাতে চেয়েছেন যে নর্থ শিপটির যাত্রাপথ কতটা ডেঞ্জারাস বা বিপদ সংকুল ছিল। এবার পোয়েমটার ইনার মিনিং অথবা সিম্বলিক মিনিং সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কবিতাটির একটা প্রতীকী তাৎপর্য রয়েছে যেটার সাথে আমরা আমাদের জীবনের সাথে রিলেট করতে পারি। কবিতার ওই তিনটি জাহাজ আমাদের জীবনের তিন ধরনের ব্যক্তিদের সিম্বলাইজ করে। জীবনের প্রতি তাদের চিন্তাভাবনা বা অ্যাটিটিউডটাও সিম্বলাইজ করে। সি বা সমুদ্র সিম্বলাইজ করছে আমাদের জীবন বা লাইফকে। সি রিপ্রেজেন্টস হিউম্যান লাইফ অ্যান্ড শিপ রিপ্রেজেন্টস এ হিউম্যান বিং। তিনটি জাহাজের সমুদ্র যাত্রা আমাদের জীবনযাত্রার প্রতীক। প্রথম শিপটি সেই ব্যক্তিকে সিম্বলাইজ করে যে ব্যক্তির ভাগ্য খুব ভালো। এক শ্রেণীর ব্যক্তি থাকে যাদের ভাগ্য খুব ভালো হয়, লাক খুব সহায় হয়, যার সমস্ত ধরনের সহযোগিতা রয়েছে, যার যথেষ্ট অর্থ রয়েছে, সে যথেষ্ট ধনী বা রিচ। সেই ভাগ্যের সহায় ব্যক্তিটি লক্ষ্য পূরণে সক্ষম হয় বা ব্যক্তিটির আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, সে স্বপ্ন পূরণ করতে পারে। ঠিক যেমনভাবে ফার্স্ট শিপকে সমস্ত ধরনের সহযোগিতা করেছিল সমুদ্র বাতাস, যাতে জাহাজটি নিজের ডেস্টিনেশনে পৌঁছাতে পারে, তেমনভাবে ভাগ্যবান ব্যক্তির ভাগ্য তাকে সাহায্য করে তার লক্ষ্য পূরণে। ধনী ব্যক্তির অর্থ তাকে সাহায্য করে তার লক্ষ্য পূরণে, স্বপ্ন পূরণে, কোনো কষ্ট বা হার্ডশিপ ছাড়াই। দ্বিতীয় ও তৃতীয় শিপটি সেই ব্যক্তিদের কথা বোঝাচ্ছে যাদের ভাগ্য বা লাক একেবারেই ভালো নয়, তাদের জীবন থেকে তারা কোনো সহযোগিতা পায় না। দ্বিতীয় জাহাজটি সিম্বলাইজ করছে সেই ব্যক্তিদের যারা তাদের লক্ষ্য পূরণ করতে গিয়ে বিভিন্ন সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং শেষে তারা গিভ আপ করে বা হাল ছেড়ে দেয়, ফলে তারা জীবনে সফলতা বা সাকসেস পায় না। সেই ব্যক্তির বন্দি দশায় বা খাঁচায় থাকা পশুর ন্যায় অবস্থা হয়, যে ভাগ্য এবং পরিস্থিতির শিকার হয়। থার্ড শিপ বা তৃতীয় জাহাজটিও প্রথম জাহাজটির মতো সৌভাগ্যবান ছিল না। থার্ড শিপটিকে সেকেন্ড শিপের তুলনায় অনেক বেশি প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তৃতীয় জাহাজটি সিম্বলাইজ করছে সেই সমস্ত ব্যক্তিদের যাদের ভাগ্য খারাপ হলেও রয়েছে মনে সাহস এবং মনের জোর। তাই দ্বিতীয় জাহাজের মতো হার না মেনে এই তৃতীয় জাহাজটি তার লক্ষ্যে অবিচল থাকে, তার অভিযানে অগ্রসর হতে থাকে।
বাধা বিপত্তি, প্রতিকূলতা, বিপদ ইত্যাদির কথা না ভেবে। আমরা দেখলাম যে ফার্স্ট এবং সেকেন্ড শিপটি ফিরে এসেছিল হ্যাপিলি অর আনহ্যাপিলি, খুশির সাথে বা দুঃখের সাথে। কে খুশির সাথে এসেছিল বা কে দুঃখের সাথে এসেছিল কবি কিন্তু স্পষ্ট করে বলেননি। আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে রিচ মানেই কিন্তু সবসময় যে সে হ্যাপি হবে সেটা কিন্তু কোনো মানে নেই, বা সাকসেসফুল হলেই যে হ্যাপি হবে সেটাও কিন্তু কোনো মানে নেই। আবার সেকেন্ড শিপটি কিন্তু আনসাকসেসফুল হয়েছিল এবং সে নিজে পুরোপুরি ফেল করেছিল এবং সেটার জন্য সে আনহ্যাপি থাকার কথা, কিন্তু পোয়েট কিন্তু এখানে স্পষ্টভাবে বলেননি যে সেটা সেকেন্ড শিপটা আনহ্যাপি ছিল, সে হয়তো স্যাটিসফাই ছিল। কিন্তু থার্ড শিপটি সমস্ত অবস্টাকলস পেরিয়ে এগিয়ে যেতে থাকে। দ্য নর্থ শিপ রিপ্রেজেন্টস অ্যান ইন্ডিভিজুয়াল হু হ্যাজ ইমেন্স কারেজ, ডিটারমিনেশন অ্যান্ড উইল পাওয়ার। উত্তরের দিকে যাওয়া জাহাজটি রিপ্রেজেন্ট করছে সেই ধরনের ব্যক্তিদের যাদের মনের মধ্যে মনের জোর রয়েছে, সাহস রয়েছে, প্রত্যয় রয়েছে। কবি কিন্তু আমাদের বলেননি যে শেষে নর্থ শিপের কী হয়েছিল, তার কারণ কবি পুরো বিষয়টি আমাদের কল্পনা বা ইমাজিনেশনের উপরই ছেড়ে দিয়েছেন। নর্থ শিপটির ডেস্টিনেশন, তার সফলতা বা অসফলতা কবি তার রিডার্সদের কল্পনার উপর ছেড়ে দিয়েছেন। থার্ড শিপ বা নর্থ শিপ সেই ব্যক্তিদের সিম্বলাইজ করে যার মতো আমাদের প্রত্যেকের হওয়া উচিত। আমাদের সাহসিকতার সাথে, প্রত্যয়ের সাথে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত, কোনো অজুহাত না দেখিয়ে। জীবনের বাধা বিপত্তি, দুঃখ কষ্টের বিষয়ে আমাদের ভয় পেলে চলবে না। আমাদের চেষ্টা করে যেতে হবে লক্ষ্য পূরণের জন্য, স্বপ্ন পূরণের জন্য, যাতে আমরা আমাদের জীবনের থেকে অর্থ খুঁজে পাই। তাহলেই কবিতায় আমরা দেখতে পেলাম যে ফার্স্ট শিপটি সিম্বলাইজ করছে সেই সমস্ত মানুষদের যাদের ভাগ্য সহায়, সব কিছু অনুকূল। সেই অনুকূল পরিস্থিতিতে তারা যে গন্তব্যে পৌঁছাতে চায় তারা সেখানে পৌঁছে যায় উইদাউট এনি স্ট্রাগল অ্যান্ড হার্ডশিপস, কোনো পরিশ্রম ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই। সেকেন্ড শিপটি যেটি ইস্টের দিকে গিয়েছিল সেই শিপটি টার্বুলেন্ট সি বা উত্তাল সমুদ্রের মধ্যে পড়েছিল। ইট কেম ইন দ্য মিডল অফ টার্বুলেন্ট সি। প্রবল বাতাস তাকে ক্যাপটিভেট বা বন্দি দশায় আটকে দেয়। সেই শিপটি সেখান থেকে বেরোতে পারেনি। সেই শিপটিও ফিরে এসেছে আনসাকসেসফুল হয়ে। এরকম আরেক শ্রেণীর মানুষদের কথা বলা হয়েছে যারা বাধা বিপত্তির মধ্যে হাল ছেড়ে দেয়, এগিয়ে যেতে পারে না। দে ডু নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ কারেজ টু ওভারকাম দ্য অবস্টাকলস। তাদের মনের মধ্যে সেই সাহস নেই, মনের জোর নেই যে সেই বাধা বিপত্তিগুলোকে তারা পার করবে। সেকেন্ড শিপটি তার অর্ধেক জার্নিতেই যাত্রা শেষ করে ফিরে আসে। এই ধরনের মানুষেরা স্ট্রাগল করতে ভয় পায়, শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়। অন্যদিকে আমরা দেখলাম যে থার্ড শিপটি বা নর্থের দিকে যাওয়া যে শিপটি, সেটি কিন্তু তার বাধা বিপত্তিগুলো পেরিয়ে এগিয়ে চলেছে। কবি কেন টাইটেল দ্য নর্থ শিপ রেখেছেন এই কবিতার? তিনি কবিতার নাম দ্য থ্রি শিপস রাখেননি কেন? কারণ কবি এই নর্থ শিপের স্ট্রাগলটাকে হাইলাইট করেছেন। নর্থ শিপ সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে এগিয়ে চলেছে। নর্থ শিপটি লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। অবস্টাকলস উইল কাম ইন লাইফ, লাইফ ইজ নট ইজি, ইট ইজ ভেরি ভেরি টাফ। জীবনে বাধা আসবেই, জীবনটা কিন্তু একেবারেই সহজ নয়। But we need to overcome the obstacles to reach our destination or fulfill our dreams. কিন্তু আমাদের সমস্ত বাধা বিপত্তিকে পেরোতে হবে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, স্বপ্ন পূরণের জন্য। আমাদের প্রত্যেকের জীবনের কিন্তু একটা এম বা অ্যাম্বিশন বা অ্যাসপিরেশনস রয়েছে। সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক অবস্টাকলস ফেস করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে। সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, জাস্ট লাইক দ্য নর্থ শিপ। এটা কিন্তু একটা মেসেজ এবং লেসন। পোয়েট ফিলিপ লার্কিন এই কবিতার মাধ্যমে আমাদের একটা মেসেজ দিয়েছেন যে লাইফ ইজ ভেরি টাফ। ইন দিস টাফ লাইফ উই নিড টু স্ট্রং ইনাফ টু ওভারকাম অল দ্য অবস্টাকলস অ্যান্ড ফুলফিল আওয়ার ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশনস। নর্থ শিপটি সেই রকম স্ট্রেংথের পরিচয় দিয়েছে। আমাদের জীবনে অনেক অনেক বাধা বিপত্তি আসবে। বাধা বিপত্তি দেখে ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে সমস্ত বাধা পেরিয়ে। এই এগিয়ে যেতে যেতে আমরা যে এক্সপিরিয়েন্স সঞ্চয় করব তা আমাদের আরও বেশি স্ট্রং করে তুলবে এবং এই
স্ট্রেংথ বা শক্তিটাই আমাদের অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যাবে। নর্থ শিপের মতো আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে, আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে এবং স্বপ্ন পূরণ করতে হবে।